নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। বিচার চায় আরজি করার, তারই সঙ্গে জি 24 ঘন্টার সুপার এক্সক্লুসিভ সঞ্জয়ের সঙ্গী সেই রাতে যে ছিল তার কি তথ্য বয়ান উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। আর তারই সঙ্গে কিন্তু পলিগ্রাফ টেস্ট এবং পরপর আরও আন্দোলনের ছবি কিন্তু নজরে আসছে। কিন্তু অপরদিকে জুনিয়র চিকিৎসকরা এখনো তাদের অবস্থানে অনড়। সুতরাং কোথায় পরিস্থিতি দেখাবো। সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। জনগণমনে আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, রয়েছেন বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্যায়, রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম নেতা, এবং রয়েছেন সুবীর হাজরা মনোরোগ বিশেষজ্ঞ, রয়েছেন অধীর শর্মা প্রাক্তন পুলিশ কর্তা, এবং রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। কিন্তু প্রথমেই যেদিকে আমরা নজর রাখবো, অর্থাৎ সেই রাতে সোনাগাছি চেতলা যৌনপল্লী ঘুরে আরজি করে গিয়েছিল সঞ্জয়। বারবার ব্যারাকে ফিরতে বললেও সে রাতে ফেরেনি। ভোরে পুলিশ ব্যারাকে ফিরে দুপুর পর্যন্ত নিশ্চিন্তে ঘুমোয় সে, আর তারপর আকণ্ঠ মদ্যপান করে। দিনভর সে ছিল বেশ হাসি খুশি মেজাজে। আরজিকর কাণ্ডে অভিযুক্তের গতিবিধি নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি তার সঙ্গে। তা নিয়ে জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ। ইকবালদাকে ফোন করলাম, ইকবালদা বললো যে না কোথাও যাওয়া নেই, একটু মোট খাবো। এটা কটার সময়? পরের দিন এটা ম্যাডাম 2:30 নাগাদ দুপুরে আমার ভাই ফোন করে বললো যে দাদা এরকম পুলিশ এসেছিল আমার কাছে, এরকম সঞ্জয়টা ছবি টবি দেখাচ্ছে আর এই ব্যাপার। তখন আমি ওকে ম্যাডাম ফোন করেছি 4-5 বার। তখন ওকে সেন্ট্রাল লকআপে নিয়ে চলে গেছে লালবাজার। না ম্যাডাম আমাকে শুনলো না, ও কোনো কথাই শোনেনি। চেঞ্জেস বলতে ম্যাডাম ওকে ওই দিন কিন্তু একটু বেশি খুশি লাগছিল। 8ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে ঢোকার আগে কি করেছিল সঞ্জয় রায়, এ সম্পর্কে জি 24 ঘন্টার প্রতিনিধিকে সেই তথ্য দিয়েছেন কলকাতা পুলিশের আরেক সিভিক ভলেন্টিয়ার। ওই রাতে আরজিকরে ঢোকার আগে পর্যন্ত তিনিই ছিলেন সঞ্জয়ের একমাত্র সঙ্গী। কেমন ছিল সঞ্জয়ের মতিগতি? পরদিন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্তই বা কি করেছিল সে? কেমন মেজাজ ছিল তার? তা বিস্তারিত তুলে ধরেছেন তার সঙ্গী। আমার তো ভাই ভর্তির জন্য আমি ওখানে ছিলাম। তো এইবার 4:30 নাগাদ একবার গেছিলাম। যাওয়ার পর ওখান থেকে রিসেপশনে কথা বলে তারপর চলে গেছিলাম। রাতে 11:30টার সময় আবার রিপোর্ট করাতে এসেছিলাম। আমি ঢুকেছি ওখানে 10:30টার সময়। তো তারপরে ওর সঙ্গে 10:30টায় মিট হওয়ার পরে 11টার সময় উপরে গিয়ে রিপোর্ট ডাক্তারবাবুকে ফোন করে আবার ভাইকে উপরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দুজনে একটু বেরিয়ে এসে ড্রিঙ্কিং করার পর ফোন ঘুরেছি। তারপরে কোথায় ড্রিঙ্ক করলেন? ওখানে চেতলার ওখানে। কোথায়? চেতলায়? আচ্ছা। হ্যাঁ। পরদিন অর্থাৎ 9ই আগস্ট সঞ্জয়ের গতিবিধিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেন তার সঙ্গী। আমি ওকে 10টার সময় প্রথমে ডাকতে যাই। 10টার সময় যখন ডাকতে ও কিন্তু ঘুমিয়েছিল, উঠলো না। এমনকি আমি ওর গায়ে হাত দিয়েও ফেলেছি 2 বার। পরের দিন সকালে যখন 10টার সময় ও যখন উঠলো না, তখন আমি ওই দত্তবাবুর কাছে গেলাম। এর মতো আমি ওকে 12:19 একবার ফোন করেছি, ও ধরেনি। আবার 12:50 ফোন করেছি, ও ধরেছে। আমি তখন ওকে বললাম কি চান পান করেছি, তাহলে চান পান করে আয়। আমি তখন ম্যাডাম চান করতে বেরিয়েছিলাম। যদি আমি বললাম ঠিক আছে আমি চান করতে বেরিয়েছি, একসঙ্গে দুজন খাবো চলে আসে বলে ম্যাম আমি তো চান পান করে খেতে বসছি। আমার ঠিক খাওয়া শেষ হয়ে যায়, তখন ও এসছে। এটা আমার সঙ্গে খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে আমি যখন ব্যাটালিয়ানের দিকে ঢুকছি, তখন আমি ওকে বললাম যে ওখানে যে কি কেসটা যে শুনলাম, তুই একবার তোর কাছে তো সবার নাম্বার আছে, একবার ফোন করে জানতো। বলতে ম্যাডাম আমাকে বললো যে হ্যাঁ আমি দেখছি জেনে নিচ্ছি। তারপরে আমি এটাও বললাম যে ঠিক আছে ভাইয়ের জন্য তো যাওয়ার ছিল, যাবি না? বলছে চল দত্তবাবু এখনই আসলে কথা বলে দুজন চলে যাবো বলে দত্তবাবুর ব্যারাকের দিকে যাওয়ার পরে ও ম্যাডাম আর দত্তবাবুর ব্যারাকে ঢুকলো না। বাইক থেকে আমাকে বললো আমার ল্যাটিন লেগেছে। পরদিন আরজিকর হাসপাতালে যাওয়ার কথা থাকলেও তা কৌশলে এড়িয়ে যায় সঞ্জয়, এমনটাই দাবি তার সঙ্গী। ততক্ষণে অবশ্য চাউর হয়ে গিয়েছে আরজিকরের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের খবর। দেখি ও এসেই আমাকে কোনো ওইসব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম। তো একটা গাড়ির চাবি নিয়ে আমাকে বলছে চল। আমি বলি কোথায় যাবো? না ইকবালদা ডাকতে। আমি তখন বললাম যে ইকবাল, তাহলে আমি ইকবালকে ফোন করি। ইকবালদাকে ফোন করলাম, ইকবালদা বললো যে না কোথাও যাওয়া নেই, একটু মোট খাবো। এটা কটার সময়? পরের দিন এটা ম্যাডাম 2:30 নাগাদ। ওকে পুলিশ কখন ডেকেছে আমি জানি না ম্যাডাম, কিন্তু এটা আমি জানি যে যখন আমি 12টার সময় খবর পেলাম, আমার ভাই ফোন করে বললো যে দাদা এরকম পুলিশ এসেছিল আমার কাছে, এরকম সঞ্জয়টা ছবি টবি দেখাচ্ছে আর এই ব্যাপার। তখন আমি ওকে ম্যাডাম ফোন করেছি 4-5 বার। তখন ওকে সেন্ট্রাল লকআপে নিয়ে চলে গেছে লালবাজার। 9ই আগস্ট গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত সঞ্জয় খুশ মেজাজি ছিল বলেও জানিয়েছেন তার সঙ্গী। চেঞ্জেস বলতে ম্যাডাম ওকে ওই দিন কিন্তু একটু বেশি খুশি লাগছিল। মানে অন্যান্য দিন যেভাবে তার থাকে তার থেকে মনে একটু হাসি খুশি মনোভাব। আচ্ছা,
মানে সেটা কি এই ঘটনাটা আমার জানার পরে না জানার আগে? আমি যখন ওকে বললাম ম্যাডাম যে তুই একটু খবরটা নিয়ে দেখ, তোর কাছে তো সবার নাম্বার আছে, ভাই ওটির ডেটটা ফাইনাল করার কথা ছিল। তো এবার ও আমাকে বললো ঠিক আছে দত্তবাবু আসছে, চল দুজনে দেখা করে চলে যাবো। কিন্তু দিয়ে ম্যাডাম ও দত্তবাবুর কাছ পর্যন্ত যায়নি। তো মানে ও বাইরে আরজি থেকেই করা যেতে চাইছিল না আর কি? না 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 ঘন ঘন যাতায়াতের সূত্রে আরজি করের ভূগোল ছিল সঞ্জয়ের মুখস্থ, তাই সহজেই 4 তলার সেমিনার হলে পৌঁছে গিয়েছিল সে। কিন্তু তা কারো নজরে এলো না কেন? ক্ষণিকের প্রবৃত্তি থেকেই কি এই কাণ্ড, নাকি এর পিছনে রয়েছে ভিন্ন পরিকল্পনা? তরুণী চিকিৎসকের উপর যে নির্যাতন চালানো হয়েছে তা কি আক্রোশের বশে? এমন নানা প্রশ্ন তদন্তকারীদের সামনে। পলিগ্রাফ টেস্টে কি সেই সব রহস্যের পর্দা উঠবে? ক্যামেরায় দীপের সঙ্গে পিয়ালি মিত্র রিপোর্ট, জি24 ঘন্টা। আলোচনার শুরুতেই সুবীরবাবু যে প্রসঙ্গ বা প্রশ্নটা নিয়ে আসবো, অর্থাৎ পরের দিন 9ই আগস্ট সঞ্জয়ের গতিবিধিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেন তার সঙ্গী। জি24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ যা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র তুলে ধরলো, এবং যেটা জানা গেল যথেষ্ট খোশ মেজাজেই ছিল। সুবীরবাবু, কোন মানসিকতা থেকে এরকম পরিস্থিতি হয়? এটা একটা রোগ, এটাকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলে। তার মানে এ হলো সমাজ বিরোধী ব্যক্তিত্ব। এদের কিন্তু বয়ঃসন্ধি থেকেই কিছুটা বোঝা যায়। প্রথম কথা, তখন ভীষণ মিথ্যে কথা বলতে শুরু করে দেয়, প্রচণ্ড অবাধ্য হয়ে ওঠে। ওরা নিজের ভালো পরের ভালো কোনোটাই দেখে না, এবং অনেক সময় নিজের ক্ষতি তো করেই, পরের ক্ষতিও করে, পরের ক্ষতি করে নিজের ক্ষতিও করে। তারা হঠকারী হয়, তার মানে চিন্তা না করে কাজ করে। এবং তাদের সবথেকে বড় কথা হলো এই একটা হিংস্রতা থাকে, এবং কোনো রকম অনুশোচনা থাকে না যে তারা হিংস্র হলো। অর্থাৎ তাদের আমি অন্তত 12 বছর 13 বছরের ছেলে দেখেছি যারা হয়তো বলছে যে আমাকে এই জিনিসটা দাও মা বাবাকে, না হলে আমি ভাগ্নি আমি রিসেন্টলি একটা দেখেছিলাম, তার 4 মাস মাত্র বয়স, গলা টিপে মেরে দেবো। এবার এই ধরনের জিনিস কিন্তু আগে থেকে বোঝা যায়, এবং এরা কিন্তু একটা স্পেকট্রাম। অর্থাৎ এর মধ্যে এমন থাকবে যারা প্রচণ্ড অবাধ্য, লোকে পছন্দ করবে না, আবার অনেকে থাকবে যারা সবাই নাম শুনে থাকবে চার্লস শোভরাজের কথা, যে ভীষণ চার্মিং, এবং সে এক একজনের মানে মহিলাকে তুলে তার সাথে প্রেম করে তাকে খুন করে দিয়েছে। চার্লস শোভরাজ এখন মানে ফ্রান্সে থাকে বা কোথাও বেরিয়ে গেছে। এবার এই ব্যক্তিত্ব হলো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। যেহেতু এদের অনুশোচনা থাকে না, তার জন্য তাদের ভালো লাগা খারাপ লাগা কোনো ব্যাপারই নয়। তারা হঠকারী হিসাবে করে দিতে পারে, আবার যেমন শোভরাজের ক্ষেত্রে আগে থেকে প্ল্যান করেও করতে পারে। কিন্তু এটা একটা ব্যক্তিত্ব যেটা বয়ঃসন্ধি থেকেই বোঝা যায়। মোটিভটা আমরা জানার চেষ্টা করব, কিন্তু অধীর বাবু ঠিক এখানেই প্রশ্ন, এই সুবীরবাবুর কথার পরিপ্রেক্ষিতেই আর কি, তার যে অ্যাটিচিউডটা যেটা আমরা দেখেছিলাম পরের দিন হাসি খুশি, যে প্রশ্নটা করলাম, কোথাও কি তাহলে আপনার মনে হয় অধীরবাবু মিশনটা এই টার্গেটটা ফুলফিল হয়েছে, এটার জন্যই তৈরি হয়েছিল? এটাই কি মানসিকতা থেকে পরিষ্কার? আপনার অভিজ্ঞতা কি বলে? আমি যেরকম পার্সোনালিটি ডিসঅর্ডার ব্যাপারে শুনছিলাম, তো আমাদের অ্যাজ পুলিশ অফিসার কিছুটা ফরেন্সিকের সঙ্গে সঙ্গে ক্রিমিনোলজি পড়ানো হতো। ক্রিমিনোলজির মধ্যেও বিভিন্ন রকম যে পার্সোনালিটিস আছে, আর কারা ক্রাইম করতে বেশি ওরিয়েন্টেড থাকে সেরকম। তো এখানে আমি যেটা বুঝতে পারছি যে এখন অব দি অ্যাকিউজড যাকে আমরা জেনেছি, ওর নিশ্চয়ই একটা তো আছেই যে হি হ্যাজ গট 3 or 4 ফেল্ড ম্যারেজেস। তো একটা তো ওর অ্যাডজাস্টমেন্ট উইথ অপোজিট সেক্স, এইটা একটা প্রবলেম ছিলই। অ্যান্ড আই উড অলসো লাইক টু এড পসিবলি হি ওয়াজ সেক্স অ্যাডিক্ট, বিকজ যেটা সেই দিনের ঘটনার ব্যাপারেও বলা হচ্ছে। অ্যান্ড থার্ডলি যেটা বললেন, পসিবলি হি ওয়াজ স্টকিং দ্য ভিকটিম, মানে আগে থেকে একটা কুদৃষ্টি ছিল, সেটা আবার সুযোগ পেয়ে সে কাণ্ডটা করেছে। হাসি খুশি থাকার ব্যাপারটা যেটা পার্সোনালিটি ডিসঅর্ডার হিসাবে এক্সপ্লেন করা হলো, যে পসিবলি হি ইজ নট টেলিং দ্য ট্রুথ টু হিমসেলফ। অনেকে থাকে যে একটা দোষ করার পরে স্বীকার করে নেয়, আবার অনেকে বলে যে না আমি তো করিনি, আমি তো সে রাত্রিবেলা হয়তো দুঃস্বপ্ন দেখেছি। আমি একটুখানি আটকাচ্ছি, আজকেই আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, যে সেলে ওকে রাখা হয়েছে সেখানেও ঘন ঘন পাইচারি করছে, এবং সে আপন মনে বিড়বিড় করছে। সোর্সেস কিন্তু, হ্যাঁ, আপন মনে বিড়বিড় করে যে কথাটা বেরিয়ে আসছে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। পলিগ্রাফ টেস্টের জন্য তো অপেক্ষা করতে হবে, ফলাফল সামনে আসবে প্লিজ। এটা আমি আরেকটা অ্যাড করতে চাইবো, যেটা আমি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, এটা পার্সোনালিটি টেস্ট ওর সিবিআই করিয়েছে অ্যাজ ইনভেস্টিগেটিং অফিসার।
তো এইটা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, নট অ্যাজ এ পুলিশ অফিসার, বাট আমি এডিজি কারেকশনাল সার্ভিসও ছিলাম 2 বছর। তো আমার সময় অনেক আমি বলতো হাই রিস্ক সিকিউরিটি প্রিজনার্স ছিল। তো অন্তত 2 জনের ব্যাপারে আমার মনে আছে, আমি নাম নিতে চাইবো না, মেডিকেল কলেজ থেকেই আমি করিয়েছিলাম। আরেকজনের আমি রিকুইশন দিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে সেই লোকটা রাজি হলো না যেতে। তো এইটা তারপরে আরেকটা যে আমি দেখেছি এই প্রেসিডেন্সি কারেকশনাল হোমেই মে 2014 ওখানে হ্যাপি সিং বলে একটা আসামি ছিল, তাকে আরেকটা আসামি পাথর মেরে সকালবেলাও যখন যোগাভ্যাস করছে সেই সময় ওকে মেরে দিল। তো এইগুলো এখন অবধি পসিবলি ও নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে আমি অপরাধ করিনি, আর এটাই আমাকে যেই জিজ্ঞেস করুক আমি বলবো না, আমার মুখটা খুলবে। তো পার্সোনালিটি টেস্ট থেকে নিশ্চয়ই সিবিআই কিছুটা ক্লু পাবে। অ্যান্ড সেকেন্ডলি যেটা পলিগ্রাফ টেস্টেও নিশ্চয়ই এমন ওকে প্রশ্ন করা হবে যেটা মোর লেস রিলেটেড টু দ্য অ্যাকচুয়াল সিকোয়েন্স অফ ইভেন্টস। আমরা অবশ্যই করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ পলিগ্রাফ টেস্ট এই প্রসঙ্গ নিয়ে আসবো, কিন্তু তার আগে ডক্টর ব্যানার্জি আপনার কাছে আসবো। এক তো চিকিৎসক হিসেবে এই ঘটনা, দ্বিতীয়ত আরজি করের প্রাক্তনী হিসেবে আমার দুটো প্রশ্ন থাকবে। যখন এই ঘটনা ঘটছে, এই সঞ্জয় রায় এর আগেও কিন্তু একাধিকবার আরজি করে ঢুকেছে এবং তার গতিবিধি কার্যত অবাধ ছিল। ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে আমরা গতকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি সেই জায়গায়। আরজি করের প্রাক্তনী হিসেবে আপনার কাছে জানতে চাইছি, ভূগোল এতটা নখদর্পণে আসতে পারে কারোর? আপনি এই সেমিনার হলে একদিন ক্লাস করেছেন, সেই জায়গা থেকে কি মনে হয় বাধা ছাড়া, পরিচিতি ছাড়া ঢুকে যেতে পারে? না, এই কলেজে দেখুন, আমার তো মানে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে পুরো সময়টাই এই কলেজে, দীর্ঘদিন এই কলেজে ছিলাম। তো এই কলেজের ভূগোল আমাদের প্রচন্ড ভাবে মুখস্থ, কিন্তু কোনো আরজি করতে একটা ছোট কলেজ নয়, আরজি করে একটা বিশাল কলেজ। তার হোস্টেল থেকে শুরু করে তার প্রিন্সিপাল অফিস, অ্যানাটমি বিল্ডিং, ফিজিওলজি বিল্ডিং, আজকাল যেমন অনেক মেডিকেল কলেজ আছে একটা ছোট্ট মেডিকেল কলেজ, সেরকম তো আরজি কর নয়। আরজি করে এটা বিরাট মেডিকেল কলেজ। তার ভূগোল যদি জানতে হয়, সেখানে নিয়মিত যাতায়াত করা, সেখানে নিয়মিত থাকা, এটা ছাড়া সম্ভব নয়। এবারে সেটা ছাত্র, নার্স, সেখানকার যারা গ্রুপ ডি স্টাফস আছে, তারা যারা রেগুলার চাকরি করেন, স্বাস্থ্যকর্মী আছে, তাদের পক্ষে জানা সম্ভব। কিন্তু এই যে একজন সিভিক পুলিশ অফিসার, তিনি তো সেখানকার পার্মানেন্ট কর্মী নয়, আমি যতদূর বুঝলাম। তো সে যদি নিয়মিত সব জায়গাতে যাতায়াত না করে, তাহলে সেখানকার ভূগোল কি করে জানবে? এবারে আরজি কর মেডিকেল কলেজ একটা সরকারি মেডিকেল কলেজ, সেখানে তো অবাধ যাতায়াত, ইভেন আমি প্রাক্তনী হলেও আমি সব জায়গাতে অবাধ যাতায়াত করতে পারি না। আমার একটা পারমিশন আছে যে আমি এইটুকু জায়গা অবধি আই ক্যান অ্যাক্সেস, তার বেশি তো আমি অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু এই লোকটির অ্যাক্সেস, আপনি চিন্তা করুন, রাত্রি 4টের সময় সে 3rd ফ্লোরে উঠে যাচ্ছে, সে ওয়ার্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সেটা যদি সম্ভব, সেটা তখনই সম্ভব যখন সেখানকার যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা তাকে অ্যাক্সেস দিচ্ছে। এবারে নিরাপত্তার যারা দায়িত্বে আছে তারা কখন তাকে অ্যাক্সেস দেবে? যখন সেই হসপিটালের যারা প্রশাসন আছে, তারা নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তাদেরকে বলে রেখেছে এই লোকটাকে অ্যাক্সেস দিতে। এটা ছাড়া তো কখনোই সম্ভব নয়। সুতরাং আরজি করের মতো একটা বড় কলেজের ভূগোল জানতে হলে আপনাকে সেই কলেজে অবাধ চলাফেরা করতে হবে। অবাধ চলাফেরা করতে হলে আপনার নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদের কাছ থেকে আপনাকে পারমিশন পেতে হবে, এবং সেই পারমিশন কলেজের যারা সর্বময় প্রশাসন তাদের মাধ্যমে আসতে হবে। ডক্টর ব্যানার্জি প্লিজ একটুখানি আটকাচ্ছি, ঠিক আপনার প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। অরূপদা, তার মানে প্রি অ্যাপ্রুভড সঞ্জয়ের যাতায়াত? দেখুন, আমি আবারও বলছি, এই সঞ্জয় বিভিন্ন কারণেই হাসপাতালে যেত, এটা সমস্ত সংবাদ মাধ্যমের সূত্রে একাধিকবার সামনে এসছে। যেখানে আমরা বারবার করে এখন আলোচনা করছি যে পলিগ্রাফ টেস্ট, আমি এর আগে আরেকটি অনুষ্ঠানে বিভিন্ন ডাক্তারবাবুদের মতামত শোনার সুযোগ হয়েছিল, সেখানেই আমি জানতে পারলাম যে পলিগ্রাফ টেস্ট সম্ভবত 100% মানে প্রণিধানযোগ্য নয়। কারণ এই পলিগ্রাফ টেস্টেও কিন্তু যারা একেবারে কুখ্যাত অপরাধী তারা চাইলে সেটাকেও কিন্তু ওভারকাম করতে পারে। কারণ পলিগ্রাফ টেস্টে কিছু মানে অ্যাকুরেসি রেটটা কিন্তু 100% নয়, মানে আপনি বলতে পারেন 80% অ্যাকুরেট। কারণ এগুলোতে পার্টিকুলার কিছু পয়েন্টার মেজার হয়, যেমন বিপি মেজার হয়, হার্ট রেট মেজার হয়, তার চেস্টে লাংসের এক্সপানশন কতটা হচ্ছে, যেগুলো দেখে কিছু প্যারামিটার্সের উপর বেস করে একটা অ্যান্টিসিপেশন বা অ্যাজাম্পশন মেথড, এটা কিন্তু 100% ফুলপ্রুফ নয় বলেই আদালতের কাছে এটা কিন্তু এখনো গ্রহণযোগ্য নয়। কিন্তু এটা থেকে যেটা করা যেতে পারে, এটা থেকে তদন্তে যারা তদন্তকারী ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের একটা দিক নির্দেশের ক্ষেত্রে সুরাহা হতে পারে, দ্যাট মাচ। এই যে সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায়, একে
বেসিস কিসের বেসিসে গ্রেপ্তার করা হলো, যে সিসিটিভি ফুটেজ ওই করিডোরে, সেই সিসিটিভি ফুটেজে দেখা গেল একটা সার্টেন টাইমে ঢুকছে এবং তার প্রায় 45-50 মিনিট পরে সে যখন বেরিয়ে আসছে, যখন ঢুকছে তার কানে ইয়ারফোন, যেটা হেডফোন ছিল, সেই ব্লুটুথ হেডফোনটা অক্ষত ছিল, বেরোনোর সময় সেটা ভাঙা, এবং তার টাইম স্ট্যাম্প, ঢোকার টাইম স্ট্যাম্প এবং বেরোনোর টাইম স্ট্যাম্প, যেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সিবিআই এর কাছে রয়েছে, তার বেসিসে যখন 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো। দেখুন, ইস্যুটা এমন, এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষ চাইছে যে প্রকৃত অপরাধী, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার যদি থেকে থাকে, এখনো পর্যন্ত যেই থাকুক, সবার আগে তারা গ্রেপ্তার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সিবিআই এর কাছে প্রায় আজকে ধরুন 10 দিন হলো কেস হ্যান্ডওভার হয়ে গেছে, 10 দিন পরেও কিন্তু এখনো পর্যন্ত আর কোনো ফার্দার অভিযুক্তের নাম আসেনি। আমরাও চাইছি যদি আর কেউ থেকে থাকে, তার পিছনে সে প্রভাবশালী হোক বা না হোক, সেটা সামনে আসুক অন্তত। কিন্তু এই তদন্তের দীর্ঘসূত্রে আমরা আইনের ক্ষেত্রে অনেক সময় বলি, এখানে সায়ন রয়েছে আইনজীবী, আইনের পরিভাষায় অনেক সময় বলি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এখানে কোথাও ইনভেস্টিগেশন ডিলেড ইজ ইনভেস্টিগেশন ডিনাইড, এই জায়গাটা যেন তৈরি না হয়, সেদিকেও কিন্তু সিবিআইকে নজর রাখতে হবে। এই কারণেই, কারণ ট্র্যাক রেকর্ড আমরা দেখছি, রবীন্দ্রনাথের নোবেল কিন্তু 20 বছর হয়ে গেছে, এখনও বাঙালি খুঁজে পায়নি। সেই জায়গায় আমরা সবাই চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, নাগরিক সমাজের আন্দোলন যথার্থ, যে কোনো মানুষ, এই সুস্থ স্বাভাবিক মানুষ এই রকমের নৃশংস ঘটনার পর রাস্তায় নামবেন, সেটাই স্বাভাবিক। নাগরিকদের আন্দোলন নিয়ে কারুর মনে কোনো দ্বিমত নেই, কিন্তু সেটাকে হাতিয়ার করে এক শ্রেণীর রাজনীতিবিদরা, যারা বিভিন্ন সময়, আমি দেখছিলাম নবান্ন অভিযানে দাগ দিয়েছেন, সরি টু সে, যারা 3 জন দাগ দিয়েছেন, আমি তাদের পরিচয়গুলো দেখছিলাম আস্তে আস্তে। সায়ন, আমি ওয়ান লাইন শেষ করে নিচ্ছি। সায়ন লাহিড়ী, সম্পাদক যুব মোর্চা যাদবপুর মণ্ডলী, সর্বরিদি চিনবেন, সর্বরিদি নিজে যাদবপুরে দীর্ঘদিন রাজনীতি করেছেন। শুভঙ্কর হালদার, নবদ্বীপের আরএসএস এবিভিপির কার্যকর্তা। এরা যদি অরাজনৈতিক ছাত্র হয় এবং নবান্ন দখল উদ্দেশ্য হয়, আমরা তো বলছি আসলে উদ্দেশ্যটা কি জাস্টিস পাওয়া না উদ্দেশ্য কুর্সি পাওয়া? সর্বরিদি, নবান্ন দখলের প্রসঙ্গে ঢুকবে না। আমার প্রশ্ন অরূপদার কথার প্রসঙ্গে তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে ইতিমধ্যে বিষয়টা হচ্ছে, অরূপ যেমন ভাবে বললেন যে ওনারা ভীষণভাবে চান দোষী ধরা পড়ুক, দোষীরা ধরা পড়ুক, কিন্তু কথা হচ্ছে সেটাই যদি ভীষণ জেনুইন বলে আমরা মেনে নিই, তাহলে পরে 21 জন লয়ারকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে কেন? অপরাধীদের আড়াল করবার জন্যে। এই প্রশ্নটা বাংলার মানুষ খুঁজছে, বাংলার মানুষ চাইছে। আমরা বললেই তো বিরোধী বলবে, কিন্তু আমরা না, রাস্তাঘাটে রান্নাঘরের খুন্তি ছেড়ে মায়েরা রাস্তার আন্দোলনে, তারা জানতে চাইছে কেন রাজ্য সরকার 21 জন উকিলকে ট্যাক্সের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে 21 জন উকিল কাকে আড়াল করতে গেছিলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, ডক্টর ব্যানার্জি যেটা বললেন যে এই যে রাত্রিবেলা, রাত্রির 2, 2:30, 3টের সময় সঞ্জয় ওপরে উঠে যেতে পারত, তার কারণ নিরাপত্তা রক্ষীরা সেই অ্যাক্সেস দিত। এবং নিরাপত্তা রক্ষীরা কেন অ্যাক্সেস দিত? কারণ যারা প্রশাসনিক দায়িত্বে থাকে তারা বলে দিত হ্যাঁ ও যেতে পারে। তার উত্তরটা কিন্তু অরূপ দিল না, তার উত্তরটা কিন্তু কেউ দিচ্ছে না। এবং সেইটা কিন্তু ভীষণভাবে, যে কারা এই সঞ্জয়, এক তো এখানে অনেক ডাক্তারবাবু রয়েছেন, সঙ্গে রয়েছেন, তারা বলবেন যে যে ক্রাইমটা ঘটেছে সেই ক্রাইমটা কোনো একজনের দ্বারা, কারণ বিভিন্ন ডাক্তারবাবুরা মুখ খুলছেন, তারা কথা বলছেন, যারা আরজি করের পাস আউট ডাক্তারবাবু তারা কথা বলছেন, এবং সমস্ত ডাক্তারবাবুদের মুখ থেকে শোনা কথায় একটা বিশ্বাস ক্রমশ সুদৃঢ় হচ্ছে যে এই ঘটনা কোনো একজনের দ্বারা অসম্ভব, যেটা বারবার এরা প্রমাণ। ওই সঞ্জয় বলে একজন মাতাল ড্রাগ এডিক্ট, পুলিশের একদম কেপি লেখা বাইক নিয়ে, তার দুর্দণ্ড প্রতাপ, এবং সেই প্রতাপটা সে করতে পারত কারণ যারা আরজি করের প্রশাসনিক দায়িত্বে তারা সেই অ্যাক্সেসটা তাকে দিত। সর্বরিদি, প্লিজ শায়নের কাছে একবার যাবো। শায়ন, জাস্ট এই প্রসঙ্গ ধরেই, এক হচ্ছে ভূগোল তার নখদর্পণে যে কারণে মাঝরাতে ঢুকে যায়, এই নারকীয় কাণ্ড ঘটাতে পারে। 2, কেপি লেখা বাইক যেটা উদ্ধার হচ্ছে ব্যারাক থেকেই। না, সে তো আমরা রাজ্যে আগেও দেখেছি, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে নুসরাত জাহান, এনারা নীলবাতির গাড়ি চড়ে ঘুরে বেড়ান। বিশেষত অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার আগে যখন এসএসকেএমে যান তখনও তার নীলবাতি থাকে। আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ার কেপি লিখে ঘুরে বেড়ায়। এখন মজার বিষয় হচ্ছে আমাদের রাজ্যে এইটা একটা উদ্ভট কনসেপ্ট তৈরি হয়েছে, সিভিক ভলেন্টিয়ার।
পুলিশের আন্ডারে ভলেন্টিয়ার কোথায় পাওয়া যায় আমরা জানি না, কিন্তু আমাদের রাজ্যে পাওয়া যায়। পার্মানেন্ট নিয়োগের কোনো ঠিকাদার আপনি খুঁজে পাবেন না। কোথায় পার্মানেন্ট নিয়োগ খুঁজে পাবেন না? সিভিক ভলেন্টিয়ার। এবার এই সিভিক ভলেন্টিয়ারের জন্য আপনি কার দিকে আঙুল তুলবেন? ধরুন ওখানে যদি কোনো এসআই বা কনস্টেবল থাকতেন, আপনি তাহলে পুলিশ ফোর্সের দিকে আঙুল তুলতেন, আপনি তাহলে পুলিশের নির্দিষ্ট কর্তার বিরুদ্ধে আঙুল তুলতেন যদি অন ডিউটি এরকম কোনো ঘটনা ঘটাতো, কিন্তু এক্ষেত্রে আপনি করতে পারবেন না। তার কারণ আমাদের রাজ্যের অপদার্থ সরকার একটা সিভিক ভলেন্টিয়ার নাম করে পুলিশ ফোর্সের মতো জায়গাতে, সেন্সিটিভ জায়গাতে, এত রেসপন্সিবল জায়গাতে সিভিক ভলেন্টিয়ার নামের একটা কিছু ঢুকিয়ে রেখে দিয়েছে, এবং সরকারি হাসপাতালে নাকি সে অবাধ যাচ্ছে আসছে সব কিছু করছে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, দেখুন এই যে জাস্টিস ডিলেড, তদন্ত ডিলেড, আমি এতক্ষণ ধরে সব শুনছিলাম। আমরা খালি মনে করাতে চাই কামদুনিতেও একটা ধর্ষণ হয়েছিল, কামদুনির ধর্ষণ হয়েছিল তা প্রমাণিত, কিন্তু অদ্ভুতভাবে কলকাতা হাইকোর্ট আজ থেকে কিছুদিন আগে যারা যারা অভিযুক্ত ছিল তাদেরকে বেকসুর খালাস করে দিল। তার মানে কি? ধর্ষণ হলো, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো তারা পরে হাইকোর্ট থেকে ছাড়াও পেয়ে গেল। তার মানে কি? আসলে ঠিক মতো তদন্ত হয়নি। সেই সময় তদন্তটা কে করেছিলেন? তার নাম বিনীত গোয়েল। অরূপদা কিন্তু এক্ষেত্রে বারবার করে বলেছেন যে তদন্তের দীর্ঘসূত্রিতা। আমাকে একটু যদি শেষ করতে দাও। না শেষ করো, আমি জাস্ট ধরিয়ে দিলাম। আমি বলছি তদন্তে, হ্যাঁ আমি বলছি তদন্তের দীর্ঘসূত্রিতার প্রথমের দিকটা আমরা যদি ধরি, যাকে আমরা বলি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, যা সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। বিচারপতি বলছেন আমি 30 বছরের জীবনে এমন অবস্থা দেখিনি, 14 ঘন্টা কেটে যাওয়ার পরে কেন এফআইআর করা হচ্ছে, পোস্টমর্টমের পরে কেন আনন্যাচারাল ডেথ বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের কথা খুব স্পেসিফিক। দেখুন, প্রথম থেকে একজন ব্যক্তিকে সামনে রেখে আমরা বলছি না এই ব্যক্তি ধোয়া তুলসী পাতা, এ যদি দোষী হয় হি শুড বি হ্যাংড, কিন্তু কথা হচ্ছে পিছনে কি এমন ছিল আপনি ভালো করে দেখুন। ঘটনাটি প্রথমে ছিল খুন এবং ধর্ষণ, তারপর আস্তে আস্তে বিভিন্ন রকমের দুর্নীতি, এসআইটি, সেই এসআইটির তদন্ত চলে গেল সিবিআই এর কাছে। তার মানে একটা বিষয় তো খুব পরিষ্কার যে আসলে কান টানলে মাথা আসে, অন্য কিছু আস্তে আস্তে চলে আসছে বলে। আমি তোমাকে দুটো পয়েন্ট বলি। প্রথমত একটু সঙ্গে যাবো, তুমি কথা বলেছো তোমার কথা প্রসঙ্গে। প্রথমত এখানে একটা মিথ্যে কথা বলা হলো, যেটা অলরেডি যে লয়াররা ওখানে রিপ্রেজেন্ট করছিলেন তার মধ্যে অন্যতম মহিলা লয়ার ছিলেন আস্থা শর্মা, তিনি নিজে ক্ল্যারিফাই করেছিলেন যে এটা সুয়োমোটো কেসে রাজ্যের প্রতিনিধিত্ব করতেই হয়। ঠিক যেভাবে মণিপুরের ঘটনা নিয়ে যখন মামলাটা উঠেছিল তখন মণিপুরের রাজ্যের তরফে যে আইনজীবীরা ছিলেন তারা কি ধর্ষিতা মেয়ের বিপক্ষে গিয়েছিলেন? তা নয়। সুয়োমোটো কেস উঠলে রাজ্যের পক্ষ থেকে কোনো না কোনো লয়ারকে শুনে নিন, 21 জন। আমি দিদি আপনার বলার সময় বলিনি দিদি, এই অভদ্রতা আমি আমি কারোর বলার মাঝখানে ঢুকিনি। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার 21 জনকে ডিপ্লয় করেনি, উনি নিজেই ক্ল্যারিফাই করেছেন, ল ফার্মের পক্ষ থেকে ওনারা গিয়েছিলেন। দ্বিতীয়ত এখানে সায়ন দুটো পয়েন্ট মেনশন করলো, ঠিক 14 ঘন্টার কথা মেনশন করলো, যেটা সেদিনকেই কপিল সিব্বাল দাঁড়িয়ে ক্ল্যারিফাই করেছেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাডমিট করেছেন যে টাইম স্ট্যাম্পের সাথে মিলছে। যে সময় কথা বলা হচ্ছে সকাল 10:10 যখন জিডি করা হয়, নিয়ম অনুযায়ী এসওপি অনুযায়ী আনন্যাচারাল ডেটই করতে হয়, কারণ বিফোর পিএম সেটা কনক্লুড করা যায় না যে সেটা রেপ না মার্ডার, হোমিসাইড না সুইসাইড। সেটা পুলিশের যে এসওপি আছে সেই এসওপি অনুযায়ী টাইম স্ট্যাম্প ধরে ধরে যখন দেখিয়েছেন তখন সিজিআই নিজে অ্যাডমিট করেছেন যে ওনাদের টাইম স্ট্যাম্পের সাথে তথ্যগুলো মিলে যাচ্ছে। তৃতীয় কথা, কামদুনির কথা বললো সায়ন, খুব সঠিকভাবে উল্লেখ করেছে। আমি শুধু জানতে চাই এই মামলায় রাজ্য সরকারের বিপক্ষে একজন আইনজীবী ছিলেন, আপনি জানেন সায়ন? সেই আইনজীবী কামদুনির মামলায় যখন আগেরবার ধর্ষকদের যাবজ্জীবন হয়েছিল, কারুর ফাঁসির সাজা হয়েছিল, তাদেরকে বেকসুর খালাস করার জন্য দাঁড়িয়েছিলেন। তার নাম ফিরোজ এডুলজি, যিনি একাধারে ইডির আইনজীবী এবং হিন্দু পরিষদের নেতা। সেই ফিরোজ এডুলজি এই মামলায় দাঁড়িয়েছেন রাজ্য সরকারের বিপক্ষে, আর কামদুনির মামলায় ধর্ষকদের পক্ষে। দেখে নিন লিস্টটা, ফিরোজ এডুলজি এই মামলায় রয়েছে কি নেই, কাদের পক্ষে রয়েছে। দেখুন আমাদের কথা খুব স্পষ্ট, রাজ্য সরকার এর দায় কখনো এড়িয়ে যেতে পারে না। একটা তদন্ত, যে তদন্ত করে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল তা না করে যারা আন্দোলন করছে, গণ আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে কার্যত হুলিয়া জারি করছে, তাদের বিরুদ্ধে রুল ইস্যু করছে, তাদেরকে অন্যায়ভাবে নোটিশ পাঠাচ্ছে, আমাদেরকে পাঠিয়েছিল, আমরা আজকে লালবাজারে গেছিলাম। উত্তর দিন, কেন আত্মহত্যা বলতে চেয়েছিলেন? কেন একটা খুনের ঘটনাকে আত্মহত্যা বলতে চেয়েছিলেন? 100% ঠিক বলেছেন।
যদি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হয় রাজ্য সরকারকে ডিফেন্ড করতে হয়, কিন্তু একজন ব্যক্তি আর একটা ওয়েলফেয়ার স্টেট, এ দুটো কখনো সমান হতে পারে? কি বলছেন আপনি? আর পলিগ্রাফ টেস্ট, কালিকাতের কাকুর কণ্ঠস্বর আমরা ভুলে গেছি। এই সিবিআই দেশ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছে, আর তারই মধ্যে পলিগ্রাফ টেস্ট এই নিয়েও কোথায় দাঁড়িয়ে রয়েছে তদন্ত আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আর ইতিমধ্যেই সিবিআইয়ের পলিগ্রাফ টেস্ট, আর এই নিয়েই আমাদের প্রশ্ন থাকবে। ডক্টর হাজরা, প্রথমেই যেটা জানতে চাইবো যে পলিগ্রাফ টেস্ট যেটা নিয়ে এই মুহূর্তে আলোড়ন, বা আমরাও জানতে চাইছি, দর্শকদেরও একটা বিশাল প্রশ্ন রয়েছে, সাধারণ মানুষ জানতে চাইছে, বিশেষ কোনো সূত্র, বিশেষ কোনো তথ্য কি উদ্ঘাটিত হবে? পলিগ্রাফ টেস্টে কি, ধরুন আপনি বাইরে একখানা বিরাট আওয়াজ হলো, আপনার বুক ধরপড় করতে শুরু করে দিল, আপনি চমকে উঠলেন মানে আপনার মাসল পেশিগুলো টাইট হয়ে গেল, টোন বেড়ে গেল, বুক ধরপড় করছে, আপনার শ্বাস বেড়ে গেল। বা ধরুন আপনার প্রচণ্ড রাগ হলো, দেখবেন রাগে বলে লোকে থরথর করে কাঁপছে, তার মানে আপনার মাসল টোন বেড়ে গেছে। বা আপনি অপমানজনক কেউ কিছু বললো, আপনার মুখ লাল হয়ে গেল বা রাগে লাল হয়ে গেল, তার মানে হলো যে আপনার যে ব্লাড ভেসেলগুলো চামড়ার নিচে তাতে ভেসো ডাইলেশন হচ্ছে। এই সবগুলো মাপা যায়। পলিগ্রাফ টেস্টে যেটা করা হয় এগুলো মাপা হয়। ধরুন আপনাকে পলিগ্রাফে বসানো হলো, এবার আপনি কিছু, আমাদের সকলের জীবনেই আছে, আমরা কিছু ভুল করেছিলাম সেরকম ভুলে যেতে চান। আপনাকে বলা হতো তুমি কি ওই ইয়েতে তুমি এটা করেছিলে, আপনার না নিশ্চয়ই অপমানে বা এম্বারাসমেন্টে লাল হয়ে যাবে, সেইটা মাপা যায়। আচ্ছা, এবার এতে কি হয় যে তাতে এই যে স্পেসিফিক প্রশ্ন করা হয় সেইটা দেখে বোঝা যাবে যে সে রিয়্যাক্ট করছে কিনা, তার দেহ অ্যাড্রিনার্জিক রিয়াকশন, স্ট্রেস রেসপন্স যাকে বলে, সেইটা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এর একটা মুশকিল আছে। আমি ধরুন রেগুলার শবাসন করি, আমি প্রাণায়াম করি, আমি যোগা করি, আমি মাসেল টোন কন্ট্রোল করতে পারি, আমি হার্ট রেট কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমি যখন ওই প্রশ্নটা করা হচ্ছে আমি হয়তো অন্য কিছু চিন্তা করে মাইন্ডটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, তাহলে কিন্তু সেটা কেউ ধরতে পারবে না। আরেকটা হলো যে যাদের অ্যান্টি সোশ্যাল ব্যক্তিত্ব আছে, যারা তাদের কিন্তু সমাজবিরোধী ব্যক্তিত্বদের, যেহেতু তাদের ভালো খারাপের রাগ, তার মানে ভালো খারাপ, অপমান, অনুশোচনা বোধই নেই, তাই না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কতটা কাজ করবে সে ব্যাপারে সন্দেহ আছে। যে কোনো টেস্টের আমরা দুটো জিনিস দেখি, একটা হলো ভ্যালিডিটি। আপনি একটা ব্লাড সুগার টেস্ট করলেন, সেটা ভ্যালিড কিনা, সেটা কি আপনার সুগার মাপে। 2 নম্বর হলো রিলায়েবিলিটি। আপনি ওই সুগার টেস্টটা দুটো আলাদা ল্যাব থেকে করলেন, তাহলে দুটো কি কাছাকাছি যায় বা একই রকম আসছে। মুশকিল হলো এই ধরনের টেস্টে, পলিগ্রাফে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি দুটোই কম। অর্থাৎ আমি দোষী নই, কিন্তু হয়তো দেখা যাবে যে আমার হার্ট রেট বেড়ে গেল, আমার গ্যালভানিক স্কিন রেসপন্স, অর্থাৎ এক ধরনের বিদ্যুৎ খেলে চামড়ার তলা দিয়ে, সেইটা হঠাৎ বেড়ে গেল। আমি যদি উদ্বেগ প্রবণ হই একরকম হবে, আমি যদি আমার কোনো উদ্বেগ না থাকে, আমার কোনো অনুশোচনা না থাকে, আরেক রকম হবে। সুতরাং এটা সহজভাবে বললাম, এটা নিশ্চয়ই যারা এক্সপার্ট সিবিআইয়ের এসছে তারা ইন্টারপ্রেট করতে জানে, বা তার নিশ্চয়ই এই বিষয়ে অনেক থিওরি আছে, কিন্তু এই ব্যাপারটা এত সহজ নয়। একেবারেই ঠিক। এই জায়গা থেকেই ডক্টর ব্যানার্জির কাছে জানতে চাইবো, চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাইবো, পলিগ্রাফ টেস্ট যেটা নিয়ে এই মুহূর্তে আলোড়ন হচ্ছে, আলোচনা হচ্ছে এবং অপেক্ষাও করছেন যে কি তথ্য উঠে আসে, বা বিভ্রান্ত করার জায়গা তৈরি হলে সেখান থেকে বেরিয়ে আসা যায় কিনা, আপনার কি মনে হয় চিকিৎসক হিসেবে? না, পলিগ্রাফ টেস্ট দেখুন একটা তো পদ্ধতি। সুধীর বাবু যে জিনিসটা বললেন এটাই, কিন্তু পলিগ্রাফ টেস্ট করে যে একজন একটা কথা বলছে এবং তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো, এটা কিন্তু হবে না। পলিগ্রাফ টেস্ট করে যেটা বোঝা যাবে একটা দিশা, মানে ধরুন একটা লোক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, কিন্তু উত্তরগুলো অসঙ্গতিপূর্ণ, একটার সঙ্গে একটা মিলছে না। সেক্ষেত্রে একটা শর্ট লিস্টিং করা যে ও কতগুলো সত্যি কথা বলছে, কতগুলো মিথ্যা কথা বলছে, বা পুরোটাই মিথ্যা কথা বলছে, এরকম একটা বোঝার সম্ভাবনা থাকে। কিন্তু প্রচুর ফ্যালাসি আছে। একটা সহজ উদাহরণ ধরুন,
এটা আমি একটা সহজ উদাহরণ দিই, যে আমি ধরুন একটু ভীতু প্রকৃতির লোক, আমার বাড়ির পাশ দিয়ে সিবিআই এর গাড়ি যাচ্ছে আপনি যদি বলেন, তাতেই আমার টেনশন হতে থাকে। তো এইবারে আমাকে সিবিআই অফিসে বসিয়ে বা কোনো একটা হসপিটালে বসিয়ে যখন পলিগ্রাফ টেস্ট হচ্ছে, আমি তো বেসিক্যালি আমি অ্যাংসাস হয়ে আছি। তো সেক্ষেত্রে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি, তাতে আমার ওই বেসিক অ্যাংজাইটি লেভেলটা এত হাই, সেখানে বোঝা খুব মুশকিল হয়ে যাবে। সুতরাং পলিগ্রাফ টেস্ট করে একটা দিশা পাওয়া যেতে পারে, কিন্তু পলিগ্রাফ টেস্টের দ্বারা একদম অপরাধী চিহ্নিত করা মুশকিল। সেই জন্য এটা অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি। আমি একদম আগের বক্তার সঙ্গে সহমত যে এর নিশ্চয়ই এক্সপার্টরা রয়েছেন এবং তারা অ্যানালিসিস, তার যে অ্যানালিসিস, প্রসেস অফ অ্যানালিসিস আরো এক্সপার্টাইজ আছে, তারা এটা ভালো বলতে পারে। একেবারেই। মিস্টার শর্মা, আপনার অভিজ্ঞতা কি বলে পলিগ্রাফ টেস্ট এবং তার অ্যাকিউরেসির জায়গা? দেখুন, এটা স্টেট পুলিশ অথবা ইভেন ফর দ্যাট ম্যাটার ক্যালকাটা পুলিশ, মেট্রোপলিটন সিটি পুলিশ হিসাবে আমরা জানি, উইচ ওয়াজ মডেলড আফটার লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তো ওরা এটা একটু কম ব্যবহার করে। এটা ক্যালকাটা পুলিশ মানে সিবিআই ইম্পর্ট্যান্ট কেসগুলোতে একটা ক্লু খোঁজার জন্য এটা পদ্ধতি নিয়েছে। এটা সায়েন্টিফিক অ্যাডস টু ইনভেস্টিগেশন মধ্যেই পড়ে। আর আমি যতদূর জানি এটা আমেরিকা থেকে আরম্ভ হয়েছিল। FBI বলে যে ওদের সংস্থা আছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সামওয়্যার অ্যারাউন্ড 1930s থেকে এইটা অন অ্যান এক্সপেরিমেন্টাল বেসিস ইউ ক্যান সে স্টার্টেড। কিন্তু মোট কথা এখানে লিগাল দিক আরেকটা এক্সপ্লেন করি, যেটা যেহেতু আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস আছে, ওখানে একটা কথা বলাই আছে যে নো ওয়ান ক্যান বি আস্কড টু বি উইটনেস অ্যাগেনস্ট হিমসেলফ। তো এইটা একটা একদিকে মানে ইনভেস্টিগেটিং এজেন্সিদের পক্ষে এটা একটা অসুবিধা হয়ে দাঁড়ায়, কিন্তু দে হ্যাভ টু সামওয়্যার লুক ফর ক্লুজ। আর যে আগে বললেন মানে অ্যাটলিস্ট একটু প্রগ্রেস ইনভেস্টিগেশন করার জন্য এইটা সিবিআই মতন সংস্থা করিয়ে রাখে। আর আরেকটা জিনিস যেটা আমি টু বি মোর পারফেক্ট, দে হ্যাভ টু গো আহেড। আমরা যেটা দেখতেই পারছি, ইনভেস্টিগেশন খুব একটা এগোয়নি। ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ক্যালকাটা পুলিশ ডিটেক্ট করে নিয়েছিল, আসামিকে ধরে নিয়েছিল। প্রিলিমিনারি স্টেপগুলোতে গাফলাতি হয়েছে, সেটা আমিও মানি। মানে আমি যতটা দেখলাম, যেরকম সিন অফ ক্রাইম খুব ভালোভাবে গার্ড করে রাখা হয়নি। তারপরে হয়তো ভিডিওগ্রাফি ইনিশিয়ালি করে নেওয়া উচিত ছিল। আমরা যখন ট্রেনিং করেছি, বেসিক ট্রেনিং, আমরা তো 89 যখন আমাদের শেখানো হচ্ছিল, তখন জাস্ট স্টিল ফটোগ্রাফি আমরাও শিখেছি। তো স্টিল ফটোগ্রাফার ক্যালকাটা পুলিশের যে ডিটেকটিভ ডিপার্টমেন্টে ভালো ভালো ফটোগ্রাফার আছে। ক্রাইম সিন আমি আশা করি ওটা নিশ্চয়ই নিয়েছে। একটুখানি আটকাচ্ছি, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরলেন এইমাত্র একটু আগেই। অরূপদা যে কথা বলছেন যে তদন্তের গতি কোথায়, সর্বরিদি এবং সায়ন ঠিক এই জায়গাতেই প্রশ্ন। মানে রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু মিস্টার শর্মা দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই জায়গা থেকে উনি আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা বললেন, কলকাতা পুলিশ যেখানে তদন্ত করেছিল তারপর তদন্ত এখনো পর্যন্ত খুব এগিয়েছে বলে মনে হচ্ছে না। কি বলবেন সর্বরিদি? না, দেখুন, সিবিআই যে তদন্তটা করছে এবং এটা অত্যন্ত সংবেদনশীল একটা কেস, ফলে তারা যতটা এগিয়েছেন ততটাই এখনই পাবলিকলি জানাবেন, এটা হওয়ার কথা নয়। এবং এক্ষুনি কেন অ্যারেস্ট হচ্ছে না, এইটা ভীষণ, এই প্রশ্নটা এখন অপ্রাসঙ্গিক। কারণ কি বলছেন সর্বরিদি, এইটার জন্যই বিচার চাই রাস্তায়, এটাই সবথেকে বড় প্রশ্ন। আপনারাও রাস্তায় নেমেছেন, আই এম শিওর যে এখানে যারা হয়েছে তারা অধিকাংশই রাস্তায় নেমেছেন। শিলাদিত্য, কথাটা শেষ করতে দিতে হবে। বিচার চাই 100 বার, কিন্তু প্রকৃত দোষীকে খুঁজে পেতে হবে। একটা স্টেপগোটকে সামনে রাখলে হবে না, প্রকৃত দোষীকে খুঁজে বার করতে। সঞ্জয় রায় একা এই পুরো কেসটা করেছেন, এটা সাজিয়ে তাকে সামনে রেখে দেওয়া। সায়ন কি বলছে? সায়ন, দেখুন প্রথম কথা হচ্ছে, সিবিআই এর মতো অপদার্থ ইনভেস্টিগেটিং এজেন্সি আমরা সত্যিই খুব কম দেখেছি। কিন্তু আমাদের আশা এইখানেই যে কেসটি যেহেতু এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, আদালতের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে, তাই জন্য আমাদের আশা আছে। বাদবাকিও সিবিআই আর কলকাতা পুলিশ কয়েনের এপিট আর কয়েনের ওপিট, যখনই দেখে বড় কোনো মাথা আছে তখন আর সে তদন্তের মধ্যে ঢোকে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে। এক্ষুনি যে কথা আসছিল যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, ইদানিং সময়ের মধ্যে অন্তত শেষ 10, 12, 14, 15 বছর বা আমরা যতদিন অন্তত রাজনীতিতে আছি,
এত বড় গণ আন্দোলন আমরা কোনোদিন দেখিনি। বাড়ির মা, কাকিমা, জেঠিমা, দিদি, বোন যারা আছে সবাই মিলে সমস্ত স্তরের মানুষ আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, অ্যাজিটেট করছে। কেন, কিসের জন্য, কোন কারণে? তার কারণ রাজ্য সরকার গোটা বিষয়টাকে ধামাচাপা দিতে চেয়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। এখনো অবধি আমরা কেউ শিওর নই যে ঘটনাটা আদৌ সেমিনার রুমে ঘটেছে নাকি ঘটনাটা অন্য কোনো জায়গায় ঘটেছে। এক্ষুনি একজন পুলিশ কর্তার, প্রাক্তন পুলিশ কর্তার কথা শুনছিলাম যে কলকাতা পুলিশ যত অবধি তদন্ত করেছে, আমি খালি মনে করাতে চাই কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে বলেছিলেন যে ঘটনা রেজিস্টার্ড হওয়ার পরে 2 দিনের মাথা থেকে কলকাতা পুলিশও কোনো তদন্ত করেনি। তাই জন্য আমরা বলছি সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, যেই হোক, আজকের এই আন্দোলন কোনো 1-2 জনের আন্দোলন নয়, এটা গণ আন্দোলন। যদি বিচার কেউ দিতে পারে দেবে, আর যদি কেউ বিচার না দিতে পারে মানুষ রাস্তায় নেমে বুঝে নেবে। এ কোনো 1-2 জনের বিষয় নয়, সমাজের সর্বস্তরের বিষয়। আমরা সেই ছবি তুলে ধরছি, প্লিজ একটুখানি সঙ্গে থাকো। আমি জানি অধীরবাবু বলতে চাইবেন, অধীরবাবু একটু জাস্ট আমি একটা অরূপদার কাছ থেকে একটুখানি জেনে নিই। অরূপদা, এই যে ধামা চাপা দেওয়ার অভিযোগ বারবার করে করা হচ্ছে, ইতিমধ্যে সায়নও করলো, কি বলবেন? না দেখুন, বিরোধী রাজনৈতিক দল তারা বিরোধী রাজনীতি করবে, এটা খুব স্বাভাবিক প্রেক্ষিত। কিন্তু আমরা প্রথম থেকে বলছি, দেখুন 14 তারিখ রাতে যে আন্দোলন হয়েছিল সেটা স্বতঃস্ফূর্ত নাগরিক সমাজের আন্দোলন, একদম এটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। সেদিনকে সাধারণ ঘরের মহিলারাও প্রতিবাদ চেয়ে রাস্তায় নেমেছিলেন, প্রতিকার চেয়ে অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু রাস্তায় নেমে তারা কি দেখলেন 2টো দল ঝান্ডা নিয়ে কার্যত আন্দোলনটাকে হাইজ্যাক করতে লাগলো। কারণ তারাও জানে যে নিজেদের ঝান্ডা নিয়ে দেখলে মানুষ আসবে না, তাই নাগরিক সমাজের প্রতিবাদটাকে নিজের পার্টি অ্যাকাউন্টে বেনিফিট করার জন্য 2টো দল ঝান্ডা নিয়ে টানাটানি করলো। তার প্রেক্ষিতে আমরা কি দেখলাম, যেই দল স্কুলের সামনে গিয়ে মিছিল করছে সেই একই সেকশনের মুখ তারা কখনো জার্সি পরে মিছিল করছে, আবার কখনো আরেকটা সেকশন তারা নবান্ন আন্দোলনের ডাক দিচ্ছে। সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হলো এই আন্দোলন থেকে, সরিয়ে দিয়ে 2টো দল ওই তুই বিড়াল না মুই বিড়াল এই লড়াইতে নেবে। আসলে যেটা দিলে হচ্ছে নির্যাতিতার প্রকৃত বিচারে। আজকে এখানে এত বড় বড় কথা বলছেন, নবান্নে যাচ্ছেন কেন, সিজিও কমপ্লেক্সে যেতে পারছেন না কেন? বিচারটা তো তদন্ত তো করছে সিবিআই। আসলে আমি আবারও বলছি, এরা না চায় জাস্টিস, না চায় নির্যাতিতা পরিবারের জন্য ন্যায় বিচার। এরা শুধু কুর্সি চায়, এরা শুধু কুর্সি চায়, ক্ষমতার কুর্সি এদের পেতে হবে। তাই জন্যই আজকে এই যত করছেন। অধীরবাবু পুলিশের ভূমিকা নিয়ে শায়ন তুমি প্রসঙ্গ তুলেছো, অধীরবাবুর উদ্দেশ্যে বলেছো, ওনার উত্তরটা প্লিজ নিয়ে নিন শায়ন, প্লিজ। অধীরবাবু, না আমি 2টো জিনিস মানে বলতে পারলাম না, ইনকমপ্লিট থেকে গেলো। আমি যেটা এখন অবধি ইনভেস্টিগেশন হয়েছে, মানে সংবাদ মাধ্যমের যেটা জানতে পারছি, পড়তে পারছি, তা আমার মনে হলে সিবিআই একটু সময় নিচ্ছে, বিকজ দে ডু কপি বুক ইনভেস্টিগেশন, যেটা মানে বইতে বলা আছে, আমাদের শেখানো হয়। তো আমার মনে হলো যেটা এই ধরনের কেসগুলোতে হোমিসাইড, যেটা অ্যাকচুয়ালি আসামিকে যেটা জিজ্ঞেস করা হয় ওটা আমরা বলি 1st ডিগ্রি অফ, পুলিশের 3rd ডিগ্রি সবাই জানে, 1st ডিগ্রি হচ্ছে আসামিকে জিজ্ঞাসাবাদ করা। তারপরে ওর স্টেটমেন্ট মধ্যে ইনকনসিস্টেন্সি থাকলে যে এরকম পলিগ্রাফ টেস্ট করানো হতো। 2nd ডিগ্রির মধ্যে আরেকটা হয়, যদি অন্য কোনো অ্যাসোসিয়েট থাকে তো ওদেরকে মুখামুখি করি, এবার ওদের স্টেটমেন্ট মধ্যে কোনো ডিফারেন্সেস আছে কিনা সেটা বের করে। আরেকটা জিনিস যেটা আমার মনে হলো এখন অবধি সিবিআই করতে পারেনি, বিকজ মেবি ল অ্যান্ড অর্ডার ইস্যুস আছে। আসামিকে ক্রাইম সিনতে নিয়ে গিয়ে ক্রাইম রিকনস্ট্রাকশন করাতে হয়। এখানে যেহেতু মার্ডারের কোনো ওয়েপন অফ অফেন্স নেই, আদারওয়াইজ আমরা জেলা পুলিশে যখন কাজ করেছি, আমি আইজি সিআইডিও ছিলাম, তো আমরা এরকম আসামিকে পুলিশ কাস্টডিতে পেলে ওই পিওতে নিয়ে গিয়ে তারপরে ও ওয়েপন অফ অফেন্স ও যে দেখাতো সেটা আমরা রিকভারি করতাম, দ্যাট ওয়াজ অ্যাডমিসিবল অ্যাজ পার দ্য ওল্ড এভিডেন্স অ্যাক্ট। তো এই পোর্শনটা আমার মনে হচ্ছে সিবিআই উইল ফলো ইন ডিউ কোর্স, বিকজ আরেকটা এখন সুবিধা হয়ে গেছে, নতুন যে আইন হয়েছে বিএনএসএস, আপ টু 90 ডেজ ওরা ওই আসামিকে আবার একটা প্রেয়ার করে কাস্টডিতে নিতে পারবে বলে আমার ধারণা, বিকজ সিবিআই ডাজন্ট শেয়ার স্টেজেস অফ মানে প্রোগ্রেস ইন স্টেজেস অফ ইনভেস্টিগেশন। ওদের সুপিরিয়র অথরিটি যারা আপ টু ডাইরেক্টর সিবিআই দিস কেস মাস্ট বি গেটিং রিপোর্টেড, অ্যান্ড উই হ্যাভ সিন ইট ইজ High Court is monitoring, Supreme Court has again asked for a status report. So I think they must be covering these points if they have not covered so far. আর একেবারেই আর এই আলোচনার মধ্যে দিয়ে যে প্রসঙ্গ উঠে এসেছে, তদন্তের গতি কোথায় দাঁড়িয়ে জানার চেষ্টা করবে একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়।
বিরতির পর ডক্টর হাজরা আপনার কাছে আসবো। এই ঘটনা আপনার অভিজ্ঞতা কি বলে? ক্ষণিকের প্রবৃত্তি নাকি নৃশংসতা জড়িত? প্রথম কথা, তার নৃশংস ব্যক্তিত্ব এবং হঠকারী, তার জন্য ক্ষণিকের প্রবৃত্তি হতে পারে। একটা কথা বলে রাখি, সব ক্রাইম, প্রায় সব ক্রাইম আর প্রায় সব অ্যাক্সিডেন্টের সাথে অ্যালকোহল জড়িত। সেদিন খেয়ে তার হয়তো ক্ষণিকের ওইটা মনেও থাকতে পারে, আবার প্ল্যান্ডও অনেক ক্ষেত্রে হয় যাদের এই নৃশংস যাদের ব্যক্তিত্ব, যেমন চাল সোবরাজের ক্ষেত্রে সে প্ল্যান করে করত, কিন্তু দুটোই হতে পারে। আপনার অভিজ্ঞতা কি বলে মিস্টার শর্মা? ওর পার্সোনালিটির মধ্যে অনেকগুলো ডিসঅর্ডার ছিল, আমি যেটা আগেই বললাম। হি হ্যাজ গট 3 or 4 failed marriages. হি ওয়াজ ইউজ টু টেকিং ইনটক্সিকেন্ট খেলে কি হয়, মানে একটা মনের মধ্যে পুরোপুরি হোশ থাকে না আমরা বলতে পারি। বাট ইন দিস কেস মানে আই হ্যাভ কাম টু আনাদার কনক্লুশন যে হি মাস্ট বি স্টকিং, মানে যেটা আমরা বলি আগের থেকে ওর একটা চেষ্টা ছিল টু কমিট দিস কাইন্ড অফ ক্রাইম, মানে টার্গেট ফিক্স। ইয়েস, পসিবলি হি নিউ দ্য ভিকটিম, আগে একটু মানে দেখে সে মাস্ট হ্যাভ নোন হার রুটিন অলসো, আই উড সে। মানে সেদিন আদারওয়াইজ রাত্রিবেলাতে গিয়ে 4th ফ্লোরে উঠে ভিকটিম ইজ টেকিং রেস্ট, ওখানে পৌঁছে যাওয়া, এগুলো লুকস টু মাচ অফ কোইন্সিডেন্স। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে আসছে আমাদের আলোচনায়। আমি সর্বরিদির কাছে আসবো। সর্বরিদি, অরূপদা তদন্তে দীর্ঘসূত্রিতার কথা বলেছেন, সায়নও কিন্তু একই প্রসঙ্গ ছুঁয়ে গেল, যদিও সায়ন রাজ্য পুলিশের ভূমিকারও ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। সর্বরিদি, কেন বলা হয়েছিল, ডেপুটি সুপার কেন বলেছিল বাবা মাকে মেয়েটি আত্মহত্যা করেছে? কেন এফআইআর রাত্রির 11টা অবধি করা হয়নি? কেন মেয়েটার দেহ সৎকার করবার জন্য এত তাড়াহুড়ো? পুলিশ একদম অন্য দুটো বডিকে সরিয়ে দিয়ে জলদি করো, যেটা আমরা শ্মশান থেকে যে খবরগুলো বেরিয়েছে, ডোম নিজে যেটা বলেছেন, কেন এটা হবে? কেন তার বাবা মাকে মানে সৎকারের সময় এবং পোস্টমর্টমের সময় কাছে আসতে দেয়া হয়নি? এবং কিসের জন্যে শ্মশানে দেহ ঘিরে একদম মাফিয়া নেতারা বসেছিল? এই কেনগুলোর উত্তর যদি সঞ্জয় রায়, একটা মাতাল, ড্রাগ এডিক্ট এবং মানসিক ভারসাম্যহীন একটা লোক, সে যদি খুন করে থাকবে, তাকে বাঁচানোর জন্যে এত তাড়াতাড়ি পুলিশ কর্তারা দেহটা সৎকার করলো কেন? কেন দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দেওয়া হলো না? এর উত্তরগুলো মানুষ চাইছে, কারণ আমাদের প্রথম কথা হচ্ছে যে একা সঞ্জয় রায় এর পেছনে নেই। প্রথম কথা, কেন, কিসের জন্য, কোন কারণে এই গণ আন্দোলনকে দমানোর জন্য রাজ্যের সরকার বা পুলিশ একের পর এক নোটিশ পাঠাচ্ছে? ইউটিউবার থেকে শুরু করে এসএফআই, ডিওয়াইএফআই নেতৃত্ববৃন্দ আমাদেরকে নোটিশ পাঠিয়েছে। আমরা আজকে লালবাজার গেছিলাম। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলেছে রাজ্যের সরকার কোনো আন্দোলনকে বাধা দিতে পারে না। 2, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বললেন বিরোধী দল হিসেবে আমরা নাকি কোয়েশ্চেন করছি না, নির্যাতিতার পরিবার প্রশ্ন তুলছে এই সব কিছু নিয়ে। 3 নাম্বার কথা, আগুন নিয়ে খেলছে রাজ্যের সরকার। এই আন্দোলন আজকে কেবলমাত্র আমার, তোমার, আমাদের আন্দোলন নয়, এই আন্দোলন গণ আন্দোলন, এই সমাজের আন্দোলন, সবার আন্দোলন, আমার মা, বোন, কাকা, জেঠিমা, সবার আন্দোলন। এই সবার আন্দোলনকে যদি না সঠিক উত্তর দিতে পারে রাজ্যের সরকার, কপালে খুব দুঃখ নাচছে, এবং এই স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্লিজ আমাদের সঙ্গে থাকা। অরূপদা, সুপ্রিম কোর্ট গতকালকে শুনানিতেও ক্যাটাগরিক্যালি বলেছেন যে সোশ্যাল মিডিয়ার ফেক নিউজের মাধ্যমে এখানে আর্গুমেন্ট চলবে না। কালকে ক্যাটাগরিক্যালি ওই 150 গ্রাম সিমেন্টের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কনসার্ন ব্যক্ত করেছেন। দ্বিতীয় কথা, এখানে যে বলা হলো ডেপুটি সুপারের ফোন থেকে ফোন গিয়ে প্রথম আত্মহত্যার তত্ত্ব হয়েছিল, সেই ফোন নাম্বার তো সিবিআইকে দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। প্রোগ্রেস কি? সেই ডেপুটি সুপার নামধারী ব্যক্তি, সে ডেপুটি সুপার হোক বা না হোক, তাকে ডেকে ইন্টারোগেশন করেছে সিবিআই। আমরা এখনো পর্যন্ত কোনো মিডিয়ায় জানতে পারিনি, কোনো তথ্য নেই। আমরা সবাই বলছি দোষীরা শাস্তি পাক, সেটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, কিন্তু সঞ্জয় রায় যে প্লেস অফ অকারেন্সে ছিল তার সিসিটিভি, আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা কি হচ্ছে? ধামাচাপা দেওয়ার চেষ্টাটা কে করছে? এই মুহূর্তে এজেন্সি সিবিআই, ওই সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করা করছে। যে সঞ্জয় রায় ভেতরে ঢুকলো এবং সিসিটিভি ফুটেজে দেখা গেল বেরোচ্ছে, তাকে নিরপরাধ সাজিয়ে আসলে ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে পলিটিক্যাল রাজনৈতিক ঘোলাজল করার থাকবো না। এই পুরো বিষয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ এই মুহূর্তে রাস্তায়, এবং তারা কিন্তু বিচার চাইছে। আমরাও অপেক্ষা করছি তার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জনগণমন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনগণমন এ পর্যন্তই। নিচ্ছে একটা বিরতি, এরপর দেখুন পেজ 1।